আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, স্বাগত একুশে রাতের সঙ্গে আছে আমি অঞ্জন রায়, আছেন তিনজন সম্মানিত অতিথি। আমাদের সাথে আছেন ডক্টর জিয়া রহমান, চেয়ারম্যান ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আছেন সদ্য ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম। আমাদের সাথে আছেন তথ্য প্রযুক্তিবিদ এবং বেসিস সভাপতি মোস্তফা জব্বার। স্বাগত আপনাদের তিনজনকে। সম্মানিত দর্শক, আমরা গতকালকে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটি দেখেছি এবং এর আগে আমরা রামু দেখেছি, মাঝখানে পাবনার সাথিয়া দেখেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি স্ট্যাটাস বা একটি বিষয়কে কেন্দ্র করে এক ধরনের তপ্ততা সৃষ্টি হচ্ছে, উত্তাপটি ভয়ঙ্কর। সাধারণ মানুষ সেই উত্তাপের শিকার হচ্ছেন। আমি সাধারণ মানুষই বলছি, কোনো গোষ্ঠী বা সম্প্রদায়কে চিহ্নিত করছি না, সবাই মানুষ শেষ পর্যন্ত। এই ঘটনাগুলোর পেছনে যেটি আমরা গত 3 দফাতে দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমটি উঠে আসছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমটি এখন জনপ্রিয়। আমরা জানি যে যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তারা গুগলে ঢুকছেন এবং অনেক ক্ষেত্রে হয়তো ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে হয়তো অনেকে অনেক এমন এমন বিষয় লিখছেন বা যা অন্যকে কষ্ট দিতে পারে। এই বিষয়গুলোর দিকে তাকাতে এবং একই সাথে 21 শতকে আমরা যখন দাঁড়িয়ে আছি, তখন দাঁড়িয়ে আমরা কোনো নাসিরনগর দেখতে চাই না। এটি আমি, আপনি, আমরা প্রত্যেকেই বলছি, বা কোনো এই ধরনের ঘটনা দেখতে চাই না। সেদিকে আমরা নজর দিতে চাই। মোস্তফা জব্বার, আমি আপনার কাছে আসছি শুরুতেই। ফেসবুক এই মুহূর্তে সবচেয়ে বোধহয় আলোচিত একটি বিষয় এবং অনেক ধরনের, যেমন যোগাযোগের বাতায়নটি কাছে আনছে আমাদের, বা বিশ্ব হাতের মুঠোয় আমরা পাচ্ছি। একই সাথে কিন্তু আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে বেশ কয়েকটি ঘটনা সম্প্রতি গত কয়েক বছরের মধ্যে ঘটেছে। এটি অস্বাভাবিক না। অস্বাভাবিক এই জন্যে না যে প্রকৃতপক্ষে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে সময়টাতে বাস করছি, আমরা যে সময়টাতে পৌঁছাতে চাই, আমরা যে পরিবর্তনগুলো করতে চাই, রূপান্তরগুলো করতে চাই, তার আগে ডিজিটাল শব্দটা যুক্ত হয়েছে। আমরাই যুক্ত করেছি এবং আমরা যুক্ত করেছি বলে এই পরিবর্তন হবে, সেটি অনিবার্য। আরও পরিবর্তন করতে হবে, আমরা ইচ্ছা করে এই পরিবর্তন করতে থাকব। আমি আপনাকে জাস্ট শুধু স্মরণ করিয়ে দিতে পারি যে 2008 সালের ডিসেম্বর মাসে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেন 12ই ডিসেম্বর, তখন বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী ছিল মাত্র 12 লাখ এবং সেই ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আমরা 6.5 কোটিতে গিয়ে দাঁড় করিয়েছি। ফেসবুকের তো অস্তিত্বই ছিল না, কিন্তু সেই ফেসবুকের এখন ব্যবহারকারীর সংখ্যা 2.5 কোটি বাংলাদেশি। হ্যাঁ, প্রতি 10 সেকেন্ডে একজন করে ফেসবুকে যুক্ত হয় বাংলাদেশে। এই যে অবস্থাটা, সেই অবস্থাটা যে হবে, এটা কিন্তু আমাদের উপলব্ধির মধ্যে থাকা উচিত। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রকৃতপক্ষে এই যে বিশাল আকারের রূপান্তর, এই রূপান্তরটার জন্য আমাদের সরকার কি প্রস্তুত, আমাদের রাজনৈতিক দলগুলো কি প্রস্তুত, জনগণ কি প্রস্তুত, যারা ফেসবুক ব্যবহার করে তারা কি প্রস্তুত? ঠিক এটাই প্রশ্ন ছিল। এই জায়গাটার মধ্যে কিন্তু আমি বলবো যে আমি জাস্ট এইভাবে দেখি ফেসবুকের বিষয়টা। আমি দেখি সামাজিক যোগাযোগের মাধ্যমে যখন ফেসবুকের যাত্রা শুরু হয়েছে, ধরা যাক আমাদের 2009 বা তার পরবর্তী কাল থেকে আমরা আস্তে আস্তে যুক্ত হতে শুরু করেছি। আমার নিজের মনে আছে ওই সময়কালে যখন একটু বাড়া শুরু হলো, তখন দিনে 15টা, 20টা, 30টা করে ফোন পেতাম এবং এই ফোনগুলোর বিষয় ছিল অমুক মহিলার আইডি ব্যবহার করে এই করা হয়েছে, তাকে কিভাবে ফেক আইডিগুলো অসংখ্যগুলো ছিল। সেগুলোর ক্ষেত্রে কিন্তু এখন এতটা ফোন পাই না। কারণটা হচ্ছে ফেসবুক ব্যবহার করার যে অজানা দিকগুলো ছিল সেগুলো এখন ভেরিফিকেশনের ক্ষেত্রটিও বেড়েছে অনেকটা। ফেসবুক নিজেও সচেতন হয়েছে, যে কোনো পরিচয় নিয়ে সন্দেহ হলে তারা বন্ধ করে দেয়, এরকম দৃষ্টান্ত আছে এবং সতর্ক করে, বহুত কিছু করে। কিন্তু যেই জায়গাটার মধ্যে আমি খুব সুস্পষ্টভাবে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে রামুর হামলা কিংবা নাসিরনগরের হামলা অথবা সাথিয়ার হামলা। এটা কিন্তু সাধারণ হ্যাকার অথবা সাধারণ ফেসবুক ব্যবহারকারী করেনি।
এর সাথে আমাদের রাষ্ট্রের অস্তিত্বের সম্পর্ক আছে, এর সাথে আমাদের রাজনীতির সম্পর্ক আছে, এবং সেই কারণেই 2013 বিশেষ করে সেই সময়টার কথা মনে করে দেখেন, জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে বাঁশের কেল্লার 52টি সাইট সহ সারা পৃথিবী থেকে যেভাবে আমাদের উপরে আক্রমণ করা হয়েছিল, এটি সাধারণভাবে আমাদের মতন দেশে ঘটে না। আমরা কিন্তু সই হামলার শিকার হয়েছে, এবং এর পেছনে খুব ভালো সাইবার করে হামলা বলতে পারি। একেবারে আপনিও জানেন, আমিও জানি, যুদ্ধাপরাধীদের বিচার করছি আমরা, এবং তার জন্য সারা পৃথিবী থেকে এই কাজগুলো হয়েছে। পাকিস্তান, তুরস্কের হ্যাকাররা পর্যন্ত এই ক্ষেত্রে হ্যাকার ভাড়া করা হয়েছিল সে সময়। একেবারে সমস্ত কিছুর দিক থেকে। ফলে আলটিমেটলি এখন আমরা নাসিরনগরের যে ঘটনাটা থেকে, এটা রাজনৈতিক। অতএব এই রাজনৈতিক বিষয়গুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে কেবলমাত্র প্রযুক্তি নির্ভর একটি বিষয় এটি মনে করা ঠিক হবে না। প্রযুক্তিকে আমাদের রাষ্ট্রের বিরোধী শক্তি ব্যবহার করছে, এবং সেইটা প্রতিরোধ করতে হবে। আমি তার মধ্যে একটি রাজনৈতিক ইচ্ছারও বিষয় দেখি। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে, এটা খুব চিরায়ত একটি বিষয়। এবং সেই কারণেই আমরা কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা যাত্রা, যখন ফেসবুকের যাত্রা বর্ণনাগুলো যখন শুরু হয়, তখন কিন্তু আমরা এটাকে মোকাবেলা করার চেষ্টা করেছি। এবং আমি এখন বলবো, আমরা যে দুর্বল অবস্থানে 2013-তে ছিলাম, আমরা কিন্তু সেই দুর্বল অবস্থানে এখন। কিন্তু আমরা সেই সবল অবস্থানে যখন আছি, তখন কিন্তু আমরা এই ঘটনাগুলোর ক্ষেত্রে, তাহলে আমরা দুর্বল অবস্থায় থাকলে এই ঘটনাটি কতদূর যেতে পারতো? না, দুর্বল অবস্থার আরো ভয়ঙ্কর হতে পারতো, আরো ভয়ঙ্কর হতে পারতো। আমরা প্রচন্ড রকমের সেটি আমরা আসবো আপনার কাছে। আপনি মনে করে দেখেন যে এই ঘটনার সাথে বগুড়ার ঘটনার কথা চিন্তা করে দেখেন, সাইদিকে চাঁদে দেখা গেল, এবং তাৎক্ষণিকভাবে যে প্রচারণা হয়েছিল, কি ধরনের ডিজাস্টার পর্যন্ত নাশকতা আমরা দেখেছিলাম সেই সময়। আমি আসছি ডক্টর জিয়া রহমান আপনার কাছে। আপনি চেয়ারম্যান ক্রিমিনোলজি বিভাগ, যেমন একই সাথে সমাজবিজ্ঞানী। আপনার সমাজবিজ্ঞানের লেন্স এই ধরনের ঘটনাকে কিভাবে দেখবে? ধন্যবাদ। আসলে এখানে দুটো জিনিস জব্বার ভাই অলরেডি বলেছেন, দুটো জিনিস এখানে আছে। একটি হচ্ছে আপনার নতুন প্রযুক্তি বা আপনার যে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম, এটি যেটি হয়েছে হচ্ছে যে আমাদের মতো দেশে আসলে আমরা সেই 1922-তে আমেরিকান সমাজবিজ্ঞানী উইলিয়াম এফ অকবার্ন একটা তত্ত্ব দিয়েছিল। আমরা যখন ছোটবেলায় তত্ত্ব পড়েছি, তখন কিন্তু আমরা বুঝিনি, কারণ তখন আমেরিকার ওই সময় যে সোশ্যাল ট্রান্সফরমেশন ঘটেছিল তার প্রেক্ষিতে সেটা দেওয়া হয়েছিল। এখন আমরা দেখি যে এই তত্ত্বটা বাংলাদেশের জন্য কতটুকু প্রযোজ্য। প্রথমত, আপনি যেটা বলা হয়েছিল যে ম্যাটেরিয়াল কালচার, যেটা টেকনোলজি, মানুষ অ্যাডাপ্ট করে দ্রুত, কিন্তু এই টেকনোলজির ফলে যে নর্মস ভ্যালুস গুলো সোসাইটির মধ্যে ঢুকে, সেটা আপনার এক্সিস্টিং নর্মস ভ্যালুস যেটা আছে তার সাথে একটা সাংঘর্ষিক জায়গা তৈরি করে। খুবই আলোচিত একটি তত্ত্ব, কালচারাল ল্যাগ। অর্থাৎ এই যে ফেসবুক ব্যবহার করা, আমি একদম ইন্ডিভিজুয়াল লেভেল থেকে বলছি, অনেকে, কারণ আমি গত কয়েকদিন আমার ছাত্রছাত্রীদের মধ্যেও এই ধরনের বাদানুবাদ দেখছি যে ফেসবুকটা ব্যবহারটা করতে হবে, কতটুকু লিখতে হবে, কোন পর্যায়ে লিখতে হবে। এবং যেহেতু আমরা একেবারে একটা প্রিম্যাচিউর ফেসের মধ্যে আছি, প্রিলিমিনারি ফেসের মধ্যে আছি, দেখেন ওয়েস্টে কিন্তু আপনি দেখবেন যে তারা একটা ম্যাচিউর, তাদের এই সময়টা ছিল, কিন্তু তারা এখন কোনো মানে নিয়ম কানুন বিধি বা আপনার সেন্স পারসেপশন সবকিছু এমন জায়গায় পৌঁছেছে, কোনটা কতটুকু করতে হবে, তারপরেও কিন্তু সেখানে এগুলো মানে ছেদ টেনে রাখা যাচ্ছে না। তো কাজেই ফেসবুক সেখানে ধরনটি পাল্টেছে, সেখানে কৃষ্ণাঙ্গকে গুলি করে মারার ঘটনাটি ঘটেছে। এবং আমি যেটা বলছি যে দেখেন, এই যে মোস্তাফা বলেছিলেন, আপনি সেই ওই সময় আমাদের যে গণজাগরণ মঞ্চ যে সময় হয়েছে, আমরা দেখেছি যে সেখানে আমরা আরেকটা যে জিনিস দেখি, সেই দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চেয়েছি, যে অর্গানাইজ ক্রাইম। এই অর্গানাইজ ক্রাইমটা হচ্ছে মূলত পলিটিক্যালি মোটিভেটেড। এখন এই যে এর পেছনে আপনি হয়তো ইন্ডিভিজুয়াল লেভেলে যদি এ ধরনের ঘটনাটা ঘটতো, তাহলে আমি কালচারাল ল্যাগের থিওরি দিয়ে আমি ব্যাখ্যা করতে পারতাম যে আমি ভুল করে আমার একটু খারাপ লেগেছে আপনাকে, আমি একটা জিনিস লিখে দিয়েছি, আমি ব্যবহার করাটা জানি না, বা আপনি আমার বিরুদ্ধে একটা মামলা ঠুকে দিয়েছেন, বা ছোটখাটো এক ধরনের ক্ল্যাশ হতে পারত। কিন্তু এই যে এটাকে কেন্দ্র করে আপনি যখনই আপনাকে এটাকে কেন্দ্র করে যখন এটাকে এক্সাজারেট করা হয়, এবং এখানে মধ্যে আরেকটি বিষয় থাকে, যদি আমরা সর্বশেষ ঘটনাটি দেখি, যে এটি ফেসবুক পোস্ট কেন্দ্র করে ঘটনাটি ঘটলো, এবং এই বিষয়গুলো কিন্তু একটা আইনি বিষয়, এবং এই ধরনের অপরাধ যদি কেউ করে, নিশ্চয়ই এটি শাস্তিযোগ্য অপরাধ, তার শাস্তি হবে প্রচলিত আইনি। কিন্তু এই বিষয়টিকে যখন এক ধরনের একটি ব্যক্তির কর্মের দায় কিন্তু একটি
সম্প্রদায়ের উপরে পড়ছে এবং সেই ধৈর্যশীলতার জায়গাটি সমাজ থেকে কমছে কেন? আমি ওই কথাটি আপনাকে বলছিলাম যে দ্বিতীয় যে বিষয়টি, এটি আসলে অর্কেস্ট্রেটেড, এটি তৈরি করা হয়েছে এবং এটা নানা কারণে আপনি দেখেছেন ব্রাউনবাড়িয়া, ওস্তাদ আলাউদ্দিন খান একাডেমিতে হামলা দেখেছি। পরপরই আমরা ব্রাউনবাড়িয়ার এই ধরনের ঘটনা শুনি। তাহলে ব্রাউনবাড়িয়ার একটা সার্টেন আপনার মানে জিওগ্রাফিক একটা বিষয় আছে, ওখানে যে ডেমোগ্রাফিক বিষয় আছে, নিশ্চয়ই ওখানে এমন লোকজন আছে যারা এই সমস্ত সাথে জিনিসের সাথে যুক্ত, যারা কিন্তু সেই ব্রাহ্মণবাড়িয়া তো আমরা জানি যে আমাদের সুর সঙ্গীতের আদিভূমি, কিন্তু সেই সুরসঙ্গ গোলাম আজহার ওমর তাকে কিন্তু সেই ওইটা ভুলে গেলে কিন্তু চলবে আঘাত না। করা হয়েছে, আপনি জানেন। কিছু মানুষ হয়তো সেখানে চেষ্টা করছে এমন মানে বলি। আমি বলছি যে একটি ফ্যাক্টর, মানে ব্রাউনবাড়িয়া আপনি অজস্র ফ্যাক্টর দেখতে পারেন। এখন পলিটিক্যাল যেটা আপনি এখন যেহেতু নানাভাবে এই বিষয়গুলো যারা এগুলো করছে তারা একটু কর্নার হয়ে গিয়েছে, তারা হয়তো আবার একটা লাইমলাইটে আসা বা জনগণের মধ্যে এক ধরনের নেগেটিভ তৈরি করার জন্য তারা এগুলো তৈরি করছে। আসলে মূল বিষয়টা হচ্ছে যেটা আমি বলার চেষ্টা করেছিলাম, যেটা যদি ইন্ডিভিজুয়াল লেভেলে কিছু হতো, এটি আপনি রামুর ঘটনা বা মানে সাথিয়ার ঘটনা বা এই ঘটনা সবকিছুর পেছনেই আসলে একটা অর্গানাইজ পলিটিক্স আছে, যে পলিটিক্সটা বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সেটাকে কোনো না কোনোভাবে নস্যাৎ করা, যেটা গণজাগরণ মঞ্চের সময় আমরা দেখেছি যে সেই কাবা শরীফের গিলাফের মানে কিভাবে এনে ব্যবহার করা হচ্ছে। তখনও গণজাগরণ মঞ্চ হয়নি, তখন শাহবাগ আন্দোলন ছিল বিষয়টি। এক্স্যাক্টলি না, যা হোক, আমি বলছি যে এই ধরনের বিষয় আছে, বাট আমি পাশাপাশি মনে করি যে আপনি দেখবেন যে একটা ন্যাচারাল বিষয় আছে। নিশ্চয়ই আপনি দেখবেন এই ফেসবুক, আপনি টেকনোলজিকে কখনো আপনি এইভাবে নেগেটিভলি আমরা পোর্ট্রেও করতে চাই না। এখান থেকে আপনি দেখবেন যে আমাদের বড় বড় মুভমেন্ট গুলো কিন্তু এখানে ডেভেলপ করেছে। কাজে এই যে ঘটনাগুলো এই ঘটেছে, শতকের সবচেয়ে বড় মুভমেন্ট গুলোর সোশ্যাল মিডিয়া একটি বড় ভূমিকা রেখেছে। বড় ভূমিকা রেখেছে। কিন্তু আমাদের মধ্যে একটি সংকট রয়েছে যে আমরা এই কোনটি ট্যাগ, কোনটি আপলোড করা বা কোনটি হচ্ছে স্ট্যাটাস বুঝছি না, বা আমরা আমাদের দেয়ালগুলোকে নিরাপদ করে রাখার যে টেকনোলজি গুলো রয়েছে সেগুলো ব্যবহার করছি না। যে কেউ ফেসবুক ওয়ালে একটি ছবি দিচ্ছে, চলে আসছে, এমনটিও কিন্তু ঘটছে। না, এটি তো আমি প্রথমেই আপনাকে বলেছি যে একেবারে ইন্ডিভিজুয়াল লেভেলে যেহেতু আমরা এর ব্যবহারটা কতটুকু সেই পর্যায়ে যায়নি, সেটাও হতে পারে। কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোর পেছনে যেহেতু অর্গানাইজ একটা শক্তি আছে যারা এটার সোশ্যাল ফেব্রিকটাকে নষ্ট করতে চাচ্ছে, আমি মনে করি তার জবাব যদি আপনাকে দিতে হয় তাকে ফেসবুকের মাধ্যমেই যে বুঝিয়ে দিতে হবে, সামাজিক আন্দোলন গড়ে তোলা, প্রতিরোধ গড়ে তোলা, তাহলে পরে আমি মনে করি যে এটার একটা ধন্যবাদ। জবাব হবে। জনাব আমিন, আপনার কাছে আসছি। প্রথমেই অভিনন্দন নতুন দায়িত্ব, একটু বড় দায়িত্ব নেওয়ার জন্য। প্রশ্নটি হচ্ছে, ব্যক্তি মোস্তফা জব্বার তার অবস্থানের জায়গা থেকে বলেছেন, ব্যাখ্যা করেছেন। ডক্টর জিয়া রহমান বলেছেন আপনি রাজনীতি করেন এবং এই ধরনের ঘটনাগুলো বিষয়টি রাজনৈতিক, যেটি আমরা দেখতে পাচ্ছি যদি আমাদের প্যানেলের বক্তব্য শুনি, এবং এক ধরনের হয়তো প্রচেষ্টার জায়গা রয়েছে এই ধরনের ঘটনাগুলোকে পুঁজি করার বা মানুষকে এক ধরনের ক্ষোভ জাগিয়ে তোলার মানুষের ভিতরে। সেই ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক যদি বিষয়টি হয়, মোকাবেলা করার জায়গাটি রাজনীতি। আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে অভিনন্দন জানানোর জন্য, এবং একই সাথে আমি 21 টিভির দর্শক, দেশে এবং প্রবাসী যারা দেখছেন সবার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই বিষয়টা রাজনৈতিক, এটা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির বিষয় না, এবং একই সাথে এখানে কিছু ধর্মের বিষয়টা উঠে এসছে। আমরা যদি তৃতীয় বিশ্বের দেশের রাজনৈতিক ইতিহাসগুলো পর্যালোচনা করি, আমরা স্পষ্টভাবে দেখতে পাবো এখানে বারবার রাজনৈতিক একটা শক্তিকে মোকাবেলা করার জন্য বারবার কিন্তু ধর্মকে টেনে নিয়ে আসা হয়েছে। আপনি ভাই যেটা বললেন, জিয়া ভাই যেটা বললেন যে দেলোয়ার হোসেন সাঈদী রায়ের পরে আমরা দেখলাম যে সাঈদীকে চাঁদে নিয়ে যাওয়ার গল্প দেওয়া হয়েছে। আমি নিশ্চিত করে বলতে পারি খোদ ইবলিস শয়তানকে যদি প্রশ্ন করা হতো যে এইটা নিয়ে কিভাবে একটা সলিউশন দেওয়া যায়, শয়তানও কিন্তু এই বুদ্ধি দিতে পারতেন না, এটা কিন্তু দেওয়া হয়েছে। আবার কাবা শরীফের গিলাফের যে কাহিনীটি বলা হলো, নিয়মটা হচ্ছে কাবা শরীফের গিলাফটা প্রতি বছর হজের পরের দিন পরিবর্তন করা হয়, এবং সেই গিলাফটি সৌদি বাদশাহ পাঠান কাবা শরীফের ইমাম সাহেবের কাছে, উনি সেটা গ্রহণ করে একটা ফটো সেশন হয়, এটুকু ঘটনা। কিন্তু সেখানে এটাকে ফটো এডিটিং করে নিচে লিখে দেওয়া হয়েছে সাঈদীর মুক্তির দাবিতে মানববন্ধন করছেন। এগুলো কেন? শুধুমাত্র একটি উদ্দেশ্য, রাজনৈতিক হিসাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে মোকাবেলা করা। যেহেতু কোনোভাবে রাজনৈতিকভাবে ওরা পারছে না, ওরা ধর্মকে টেনে নিয়ে এসে যে কোনোভাবে এটা করতে চাচ্ছে। যেমন ধরেন গত কিছুদিন যাবৎ আপনি যদি বিএনপি নেতাদের সাংবাদিক সম্মেলনগুলো পর্যালোচনা করেন, আপনি দেখবেন তাদের সে কি আহাজারি, তাদের সে কি কষ্ট যে কেন সরকারের হাতে জঙ্গিরা নিহত হচ্ছে। এখন তাহলে কি করবে?
পুলিশ বাহিনী কি করবে? জঙ্গিরা তাদেরকে গ্রেনেড হামলা করছে, বোমা হামলা করছে। জঙ্গিদেরকে বাঁচানোর জন্য সরকার কি তাদের গ্রেনেড এবং বোমার মুখে মৃত্যুবরণ করে প্রমাণ করতে হবে যে এরা জঙ্গি? কিন্তু ওদের মা কান্না এগুলো দেখলে কিন্তু এটা বিষয়টার মধ্যে সন্দেহের অবকাশ থাকে না যে এখানে আপনি যে ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনা, রসরাজের ফেসবুকে স্ট্যাটাসে বলা হয়েছে সে ধর্মকে অবমাননা করেছে। কি অবমাননা করেছে, ধর্ম নিয়ে কি লিখেছে এটা কিন্তু কেউ পড়ে দেখেনি। ঠিক একইভাবে 2012 সালেও কিন্তু একই ঘটনা ঘটেছিল। তখন বলা হয়েছিল কি বড়ুয়ার ছেলে কোরআনকে পায়ের নিচে দিয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা ফেসবুকে অনলাইনে গিয়ে ডাউনলোড করে ওই ছবিটা দেখলাম যে একটা বিদেশি মহিলার একটা পায়ের চাপ একটা বইয়ের উপরে, বা সেটা কোরআনও যদি হয়। এইটা না দেখেই মানুষ পঙ্গপালের মতো ছুটেলো, হ্যাঁ, এবং পুরা কক্সবাজার রামু শহরটাকে মৃত্যু উপত্যকা বানিয়ে ছাড়লো, যেটা গতকাল ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় কাছাকাছি করা হয়েছে। এগুলোর প্রত্যেকটার পেছনে রাজনীতি। হ্যাঁ, অবশ্যই এগুলোকে রাজনৈতিকভাবে যেমন মোকাবেলা করতে হবে, একই সাথে এই বিষয়গুলো নিয়ে আমাদের ধর্মীয় সচেতনতা বাড়াতে হবে। এই ধর্মিক সচেতনতার জায়গাতেই আসবো, কিন্তু নিয়ম মাফিক বিরতির পরে আপনার কাছে আসবো। শব্দটি ধর্মীয় সচেতনতা আমরা মাথায় রাখছি। সম্মানিত দর্শক, যেমনটি থাকে 21 রাতে, তেমনটি নিয়ম মাফিক বিরতি। প্রত্যাশা 21 টেলিভিশনের সাথে, 21 রাতের সাথে থাকবেন। বিরতির আগে আপনার কাছে ছিলাম এবং কথা ছিল আপনার কাছে ধর্মীয় জায়গা থেকে যে আমি যে জায়গায় বলতে চাচ্ছিলাম, এটা যদি শুধু রাজনৈতিক বিষয় হতো তাহলে এটাকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা যেত। কিন্তু এরা আওয়ামী রাজনীতির সাথে কোনোভাবে না পেরে উঠে ওরা বারবার ধর্মকে ব্যবহার করছে। এই জন্য ধর্মীয় সচেতনতার কোনো বিকল্প নেই। এখন বিষয়টা হচ্ছে কি, এই যে রসরাজ নামে একজন ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন ধর্মের অবমাননার, সে আদৌ স্ট্যাটাসটা দিয়েছে কিনা, দিলে ধর্ম তাকে কি শাস্তি দেয়, এই বিষয়টা যদি একজন মুসলমান প্রকৃত অর্থে জানতেন তাহলে কিন্তু সে কখনোই 150 থেকে 200টি হিন্দু পরিবারে হামলা করতো না, 15টির মতো মন্দির ভাঙতো না। আমি এখানে আপনাকে একটা উদাহরণ দিই। ওমর ইবনে আব্দুল আজিজ দ্বিতীয় খলিফা, ওনার আমলে একটা মন্দিরের একটা দেবীর নাক ভেঙে গিয়েছিল। তো সকালবেলা ওই মন্দিরের পূজারীরা এসে বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজের কাছে একটা বিচার দিলেন যে, ইয়া মহারাজ, আমি তো আপনার এখানে নিয়ম মতোই বসবাস করি, কোনো নিয়ম ব্রেক করিনি, কিন্তু আমরা যারা উপাসনা করি সেই দেবীর নাকটি ভেঙে ফেলা হয়েছে। তখন তিনি বললেন যে ঠিক আছে, তুমি আমাকে 1 সপ্তাহ সময় দাও, 1 সপ্তাহ সময়ের মধ্যেই তোমার নাক কে ভেঙেছে সেটা যদি আমি বের করে উপযুক্ত শাস্তি দিতে না পারি, আমি কথা দিচ্ছি আমার নিজের নাক আমি অতটুকু কেটে ফেলবো। 1 সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু এর মধ্যে প্রকৃত যে অপরাধী তাকে বের করা গেল না। তখন যথারীতি উনি নেক্সট উইকে ওই দিনই একটা বড় সভা দিলেন। তখন উনি ওখানে সবার সামনে বললেন যে আমি এরকম একটা কমিটমেন্ট করেছিলাম যে আমি এই অপরাধীকে খুঁজে বের করব, কিন্তু আমি পারিনি। যেহেতু আমি পারিনি, সুতরাং আমি তাদেরকে কথা দিয়েছি, যেহেতু আমি তাদের সবকিছুর দায় দায়িত্ব আমার হাতে, আমি কথা দিয়েছিলাম যে আমি আমার নিজের নাক কেটে ফেলবো। ওকে, আমি আমার নিজের নাক কাটতেছি। কথা বলে তিনি পকেট থেকে কাঁচি বের করে নিজের নাকের মধ্যে বসালেন। তখনই মাঝখান থেকে এক লোক দাঁড়িয়ে বললেন, হে ওমর ইবনে আব্দুল আজিজ, আপনি থামেন, আপনি কেন নিজের নাক কাটবেন? উনি বললেন, যেহেতু আমি এদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার ছিল, আমি ওদের প্রশাসক, আমি ব্যর্থ হয়েছি, এই দায় আমার। তখন বললেন যে না, আপনি এটা কাটতে পারেন না, কারণ এই মূর্তির নাক আমি ভেঙেছি। কেন? বলে যে আমি ইচ্ছাকৃতভাবে ভাঙিনি, আমি শিকারে বেরিয়েছিলাম, আমি শিকার করতে গিয়ে ভুলবশত আমার একটা গুলির লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে ওই দেবীর নাকে লেগে নাকটা ফেটে গিয়েছে। এখন আপনি যে শাস্তি আমাকে দেন সে শাস্তি আমি মেনে নিব। তখন ওমর ইবনে আব্দুল আজিজ শাস্তি দিয়েছিলেন যে তুমি যেটুকু দেবীর নাক ভেঙেছ ততটুকু স্বর্ণ দিয়ে তোমাকে এটা ঠিক করে মেরামত করে দিতে হবে, এবং সেটাই করেছিলেন। এটা কিন্তু ইসলাম। কিন্তু মজার বিষয়টা, আজকে আদৌ রসরাজ ফেসবুক নিয়ে কোনো স্ট্যাটাস দিয়েছে কিনা, আদৌ উত্তম বড়ুয়া কোরআনকে পায়ের নিচে দিয়েছিল কিনা সেটা না বুঝে জব্বার ভাই যেটা বললেন যে ফেসবুকে অনেকেই ইউজ করেন, 2.5 কোটি ফেসবুকার বাংলাদেশে আছে, কিন্তু অনেকেই জানে না একজন বাড়ছে, ট্যাগ কি, স্ট্যাটাস কি, অনেক কিছু জানে না, পেজ ম্যানেজার কি, এগুলো অনেকেই জানে না। না জেনে
আমার ফেসবুকে স্ট্যাটাস যদি কেউ কিছু লিখে মনে করে এটা আমিই লিখেছি, ট্যাগিংটা না করলে তো ওয়ালে চলে আসবে। উত্তম বড়ুয়ারটা তার নিজের ছিল না, তাকে ট্যাগ করা হয়েছিল। তাহলে আমি ওইটা বলছি, এই যে তাহলে এখন আসেন আমি একটু সময় নেই আপনাকে। এই যে ধরেন কোনো কিছু যাচাই না করে আমি একটা শাস্তি দিয়ে দিলেন, আপনি আমাকে মোরতাদ ঘোষণা করে দিলেন, আমাকে কাফের ঘোষণা করে দিলেন, আমার মৃত্যুদণ্ড জারি করে দিলেন, কিন্তু কোরআন তো সেটা অ্যালাউ করে না। আমি একটি ঘটনা বলি আপনাকে। আমরা যারা মুসলমান, আমরা প্রত্যেকে আল্লাহর শ্রেষ্ঠত্বে বিশ্বাস করি এবং আমরা জানি আল্লাহ হচ্ছে আলিমুল গায়ব, অর্থাৎ তিনি সবকিছু জানেন, সবকিছু জানেন, আমরা বিশ্বাস করি সেটা। দেখেন হাসরের ময়দানে আল্লাহ সবকিছু জানার পরেও যখন সবাইকে উঠিয়ে বিচার করবেন, তখন কিন্তু উনি তো সব জানেন, উনি কিন্তু বলবে না যে জব্বার সাহেব তুমি ভালো কাজ করছো বেহেশতে যাও, আমি তুমি খারাপ কাজ করছো দোজখে যাও, উনি বলবে না। উনি কোরআনে বলতেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম তুকাল্লিমুনা আইদিহিম তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন যে এই সেই দিন যেদিন তোমাদেরকে পুনরুত্থান ঘটানো হবে এবং সেদিন তোমাদের মুখে মোহর এঁটে দেওয়া হবে, তোমাদের হাত কথা বলবে, পা সাক্ষী দিবে যা তোমরা করেছো। অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহ তাআলা সব জানার পরও আমাদেরকে হাতে কলমে চোখে চোখ রেখে দেখিয়ে দিয়ে আমাদের পাপ পুণ্যের বিচার করবেন। আর দুনিয়াতে আমরা তার অনুসারী হয়ে তার বড় বড় আলেম সেজে ধর্মের নাম করে অধর্মের যে কাজ করছি, জানি না আল্লাহ তাআলা আমাদের স্থান কোথায় রেখেছেন। ধন্যবাদ জনাব মোস্তফা জব্বার। আমরা চমৎকার ভাবে বলছিলেন জনাব আমিনুল ইসলাম, শুনলাম। এখন আপনার কাছে যেটি বিষয় যে এটি সত্য যে প্রতি 10 সেকেন্ডে একজন ফেসবুক ইউজার বাড়ছে বা আমরা বিভিন্ন নতুন নতুন জানালা দিয়ে ঢুকছি এবং আমরা এগিয়ে যেতে গেলে এটি হবে, খুবই স্বাভাবিক। তথ্য প্রযুক্তির এই মানে উদ্ভাস আমরা দেখতে চাই এবং দেখছি, আমরা আনন্দিত। কিন্তু একই সাথে আপনার যেহেতু মানে এইভাবে আমি বলবো যে কম্পিউটার খুললে আপনার চেহারা দেখা যায় বিজয়ের কল্যাণ, এবং আপনাকে কম বেশি আমরা প্রত্যেকে কিন্তু ওই জায়গা থেকে চিনিও। তা আপনার পরামর্শটি কি থাকবে যে এই ধরনের ঘটনাগুলোকে থেকে না ঘটে যাতে তা করার ক্ষেত্রে যারা অনলাইনে থাকছেন বা যারা শখ করে ব্যবহার করছেন, যারা নিয়মিত ব্যবহার করছেন, যারা অ্যাক্টিভিস্ট, তাদের জন্য? আমি বিষয়টাতে যাওয়ার আগে আমি কিন্তু নাসিরনগরের ঘটনাটা আপনার এখানে আসার আগে একটু দেখে আসছি। এই জায়গাটার মধ্যে যতটুকু দেখে আসছে সেটুকু হচ্ছে, আমি ছবিটাও দেখেছি একটা সোর্সের থেকে, যে ছবিটা নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। আমার নিজের কাছে প্রথম প্রশ্ন দেখা দিয়েছে, পুলিশ কি কারণে রসরাজকে গ্রেফতার করেছে এটা আমি ঠিক জানি না। কারণ কেউ অপরাধী কিনা নিশ্চিত না হয়ে তাকে গ্রেফতার করাটা, এটা কি কারণে কিভাবে করা হয়েছে জানি না। এটা আইসিটি অ্যাক্টের আওতায় যদি করে থাকে তাহলে তো তার কমপক্ষে প্রমাণটা দরকার যে আসলে যদি আমরা রসরাজের পরবর্তী স্ট্যাটাসটি দেখি, সেখানে সে বলছেন যে সকল মুসলিম ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থনা করছি কারণ আমার অজান্তে কে বা কারা আইডি থেকে ছবি পোস্ট করেছে। সুতরাং বোঝা যায় যে সে জানে কি না জানে এটি খোঁজার জন্য হয়তো পুলিশ তাকে গ্রেফতার করতে পারে। আচ্ছা ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে আইডিটি হ্যাক হয়েছে কিনা এটিও চেক করার বিষয় আছে। ওখানে হেফাজতে ইসলামের সভা চলছিল এবং সেখান থেকে মিছিল হচ্ছিল, এবং যেটি আমার কাছে ইতিবাচক মনে হয়েছে সেটা হচ্ছে নাসিরনগরের স্থানীয় লোকজন এটা প্রতিরোধ করার চেষ্টা করেছে এবং এটি স্পষ্ট করে বলা হয়েছে যারা এই ভাঙচুর করেছে তারা নাসিরনগরের অধিবাসী না, অপরিচিত লোক। রামুর ক্ষেত্রে আমরা দেখেছি। হ্যাঁ, তার মানেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আমাদের মূল যে স্পিরিটটা, সেই স্পিরিটটা কিন্তু নষ্ট হয়। আমরা এখনো পাশাপাশি বসবাস করার, একজন আরেকজনের ধর্ম রক্ষা করার জন্য দাঁড়িয়ে আসি, এগিয়ে আসি, প্রতিবাদ করছি এবং তারাই প্রতিবাদ করেছে। আমি কয়েকজনের ইন্টারভিউ শুনেছি এবং আমার কাছে এখানে ওই যে পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল জ্যোতি উনি বলেছেন যে এই হামলার ঠেকাতে গিয়ে অনেক মুসলমান আহত হয়েছে। এটাই কিন্তু আমাদের সম্পর্কে বলা যায়। এটি আমাদের হচ্ছে বাংলাদেশ, এটাই বাংলাদেশ এবং এই বাংলাদেশ টাই হচ্ছে প্রকৃত শক্তি। আপনি যেই জায়গাটার মধ্যে করেছেন সেই জায়গাটার মধ্যে বলবো যে আমাদের যারা এই কর্মটা করেছে তারা হয়তো ফেসবুক চোখে দেখো নাই। তার কারণটা হচ্ছে তাদেরকে বিভ্রান্ত করা সম্ভব হয়েছে, রামতে বিভ্রান্ত করা সম্ভব হয়েছে, বগুড়াতে করা সম্ভব হয়েছে, সাথিয়াতে করা হয়েছে। এরা এর সাথে যুক্ত না, সুতরাং বুঝেও না যে কি আসলে এটা ট্যাগ করা কিনা, ফটোশপে তৈরি করা কিনা বা অন্যভাবে। ইচ্ছে করলে তো আজকে এই মুহূর্তে একটি ইমেল আইডি খুলে মোস্তফা জব্বার নামে একটি আইডি খোলা সম্ভব, একেবারে আপনার ছবি দিয়ে, আমার ছবি দিয়ে, যে কথা আমিন ভাই বলছিলেন বিরতির সময়। এবং এটি আমি এই জায়গাটার মধ্যে মনে করি সেটা হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি মৌলিক দায়িত্ব আছে। সেই দায়িত্বটা হচ্ছে অপরাধের মাত্রা যখন ডিজিটাল হয় তাদের অপরাধ দমনের কৌশলটাও ডিজিটাল হওয়া উচিত।
তারা যদি এগুলো চিহ্নিত করতে না পারে, বন্ধ করতে না পারে, ঠেকাতে না পারে, তাহলে কিন্তু এই ঘটনা ঘটতে থাকবে। এটা আকস্মিকভাবে 1 বছর 2 বছর পরে অথবা বছরে 1-2টা ঘটছে, এটা দেখে যদি সন্তোষ প্রকাশ করা হয়, আমার কাছে একটি মনে ঘটলেও হয় সেটি না। দৃষ্টান্ত হয়ে থাকে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে প্রথমত দায়িত্বটি হচ্ছে যেটি রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব, নাগরিকের জীবন রক্ষা করার দায়িত্ব, যাদের তারা যদি সচেতন না হয় তাহলে এটি হবে না। দ্বিতীয়ত যেটি হচ্ছে যে আমি এটা প্রত্যাশা করি যে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা যখন বাড়তে থাকবে, আরও বাড়তে থাকবে, আরও বাড়তে থাকবে, তখন আমরা আসলে ওই জনগোষ্ঠীটা পাবো যারা বলতে পারবে যে এটা ফেক, এই ফেকটার পেছনে দৌড়াবা না। সুতরাং প্রতিরোধ করার জায়গাটিটা ভেতর থেকে তৈরি হবে, এবং এই ভেতর থেকে তৈরি হওয়াটার উপর আমি বিশ্বাস করি। ফাইনালি আমি যে জায়গাটার মধ্যে বলতে চাই সেটা হচ্ছে, আমি মনে করি রাজনৈতিক দায়িত্বটা সবচেয়ে বড়। আওয়ামী লীগ যদি আজকে সেই দায়িত্বটা পালন করে, যেই দায়িত্বটা আওয়ামী লীগ বাংলাদেশ তৈরি করার জন্য পালন করে এসছে, তাহলে কিন্তু এই ঘটনাগুলো একদম টোটালি নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি মনে করি না যে কোনোভাবেই, এটা আমরা 71-এ দেখেছি, তার আগে দেখেছি, সুতরাং এই বিচ্ছিন্ন ঘটনাগুলো দমন করার ক্ষমতা, বিচ্ছিন্ন ঘটনা কখনোই ধারাবাহিক নয়, এটা আমরা বলতে পারি। আওয়ামী লীগের এই শক্তিটা আছে সাংগঠনিকভাবে মোকাবেলা করার, এবং আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করতে পারে। ডক্টর জিয়া, না, এখানে আসলে মানে আপনি প্রথমে আমাকে বলেছিলেন যে সমাজ বিজ্ঞানের ছাত্র যেহেতু আমি, দুটো টার্ম আছে, একটি হচ্ছে ক্রাউড আর একটি হচ্ছে মব। ক্রাউড বাংলায় যেটাকে আমরা জনতা বলি, যেটা আমি শাহবাগ মুভমেন্টের সময় আমরা দেখেছি যে সবাই মিলে একত্র হয়েছে, কিংবা যে কোনো একটা ঘটনা ঘটলে মানুষ যখন এক জায়গায় জড়ো হয়। মব উশৃঙ্খল জনতা, এই মবের ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে সবসময় এর পেছনে ইনভেস্টিগেশন থাকে, কেউ না কেউ এটাকে একটা রিউমার, প্রচারণা, এক ধরনের রিউমার ছড়িয়ে থাকে। তো কাজে আমি মনে করি যে এই যে ঘটনাগুলো, প্রত্যেকটি ঘটনা কিন্তু আপনি দেখবেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী কিন্তু এর পেছনে আছে, যেটা আমরা প্রথমেই বলেছিলাম। নাসিরনগরের ঘটনাটাও এর থেকে ব্যতিক্রম না। এখন বলা হচ্ছে যে ওখানকার বাসিন্দারা, অন্য বাসিন্দারা এসে, তার মানে তাদেরকে অর্গানাইজ করে আনা হয়েছে, এবং এর পেছনে এই যে যেটা আমি প্রথমে আপনি বলেছিলেন, যারা গ্রেপ্তার হয়েছে তাদের পরিচয়গুলো দেখতে গেলে আমরা বুঝতে পারবো তারা কোথাকার ছিল। মব যারা থাকে তার একটা বড় অংশই কিন্তু তাদের কোনো ধরনের লজিক তাদের মধ্যে কাজ করে না। আপনি যখন কোনো জায়গায় একটা ভাঙচুরের ঘটনা দেখবেন, কিংবা আপনি স্টেডিয়ামে যখন দুই পার্টির মধ্যে মারামারি হয়, তখন যখন হঠাৎ করে একটা জিনিস শুরু হয়ে যায়, তখন কিন্তু কেউ এটার মধ্যে আর থাকে। তো বাংলাদেশের অজস্র মানুষ আছে, যেটা মোস্তফা ভাই বললেন বা সবাই আমরা বলছি, যে একটা জিনিসের ব্যবহার আমরা জানি না, ট্যাগ কি, কিংবা আমরা ওই যে আবিষ্কারের সময় আমরা দেখেছি। কারণ এখানে বিশাল জনগোষ্ঠী আছে, তারা সিম্পল জনগোষ্ঠী, যাদেরকে ব্যবহার করে, মানে আপনি যা ইচ্ছে, যদি আপনার বুদ্ধি থাকে, আপনার যদি টাকা থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, তাহলে আপনি এই কাজগুলো জনগণ দিয়ে করাতে পারবেন, পজিটিভ কাজ। এখন জিনিসটা হচ্ছে যে এই ঘটনাগুলো বারবার ঘটবে, এখানে একটা রেমেডি তো আপনার বের করতে হবে। 3-4 ঘন্টা ধরে আমি ক্রিমিনোলজির যেহেতু ছাত্র, বা আমাদের সাথে পুলিশের খুব একটা ইন্টারাকশন হয়, আমরা বারবার বলছি যে একটা ট্রান্সফরমেশনের দিকে আমাদের যখন যাচ্ছে, আমাদের ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করার সবচাইতে ভালো সময় এটি। তো সেটি যদি হয়, তাহলে আপনি 4 ঘন্টা পর্যন্ত কেন ওয়েট করলেন? আমি মনে করি সরকারের পক্ষ থেকে এটা জরুরি ভিত্তিতে, যে যারা আছেন আইন শৃঙ্খলা বাহিনী, তারা কি কাজ করেছেন, তাদের ভূমিকা কতটুকু ছিল, সেটা যাচাই করা দরকার। স্থানীয় রাজনীতিক যারা ছিলেন তাদের অবস্থানটি, তাদের অবস্থা ডেফিনেটলি প্রত্যন্ত অঞ্চল ছিল না, নাসিরনগর সদর। এটা যদি তোমার মানে সদর থেকে দূরে হতো, তাহলে বুঝতাম পুলিশ পৌঁছাতে দেরি লাগছে। মানে 4 পুলিশ ঘন্টা। কিন্তু আমার নিজের সংবাদকর্মী হিসেবে আমি কয়েক দফা কথা বলেছি ওখানকার পুলিশ সুপারের সাথে, ওনারা কিন্তু ড্রাইভ দিয়েছেন, বিজিবি মোতায়েন ঘটেছে, কিন্তু মানে ঘটনার দ্রুততাও বোধহয় একটি বিষয় ছিল, বা কিন্তু আমরা ওখান থেকে হবিগঞ্জেও চলে গেলাম। হ্যাঁ, তাই না? তাহলে আমি কিন্তু এটা মনে করি, সেটা হচ্ছে যে পুলিশ যদি যথাযথ অ্যাকশনে যেত, এই কর্মকাণ্ড 4 ঘন্টা অথবা যদি আগে থেকে মানে এবং গোয়েন্দাদের তথ্যটিও একটি ইসলাম সমাবেশ করছে, এবং তারা পুলিশ একজনকে গ্রেফতার করেছে এই কারণে, তো পুলিশের সতর্কতার কথা এটাই আমি বলতে চেষ্টা করেছি। আসলে সতর্ক আপনি সতর্ক ব্যবস্থা কতটুকু নিয়েছিলেন, এবং আমি বলছি ঠিক আছে,
মানে রিয়ালিটি হচ্ছে আমাদের পুলিশের অজস্র সীমাবদ্ধতা আছে, আমরা সেটা জানি। আপনি যদি বাস্তব জায়গার থেকে দেখেন, ম্যান পাওয়ার বলেন, রিসোর্স বলেন, তাদের টেকনোলজিক্যাল নো হাউ বলেন, তাদের আপনি লজিস্টিক্স বলেন, এগুলো সমস্যা আছে। কিন্তু আমি বলছি যে এর পরিবর্তন দরকার। তো আপনি এই ধরনের ঘটনাগুলোকে আপনি কোন ঘটনাটাকে কতটুকু ফোকাস দিবেন, কারণ এটা আমাদের একটা অসাম্প্রদায়িক চেতনার যে এবং আমি আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম যে আমি এখানে আছেন, যে এই আরেকটি সময় আমরা বলছি যে একটা নেশন বিল্ডিং এরও কিন্তু একটা সময় এসছে। আওয়ামী লীগ তারা যেভাবে একটা সম্মেলন করেছে, এটা কিন্তু একটা দৃষ্টান্ত। আমি এটা শুনতে হয়তো একটা পলিটিক্যাল টোন মনে হতে পারে, বাস্তবতা হচ্ছে আমাদের এখানে নানা রকম সীমাবদ্ধতা আছে। তার মধ্যে আমাদের এই যে তৃতীয় বিশ্বের নগরায়ন, এই নগরায়নের চাইলেই কিন্তু একটা সুশৃঙ্খল ভাবে কোনো একটা জিনিস করতে পারেন না। আমাদের মাইন্ডসেট এখন সেই জায়গায় যায়নি, এবং তার কমিটি সবকিছু মিলে আমি মনে করি যে এখন যেই জায়গায় আছে আওয়ামী লীগ, তাদেরকে কিন্তু এখন মডার্ন যে ফেসটা সেই জায়গায় বাংলাদেশটাকে নিয়ে যাওয়ার সময়। ধন্যবাদ। একদম শেষের দিকে আমি সব মিলে হয়তো 2 মিনিট সময় পাবো বা 2 মিনিটই পাবো, সেই মতো 3 জন ভাগ করতে হবে। আমি আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, এখানে ভুল বুঝাবুঝির কোনো অবকাশ নেই। যে মাননীয় প্রধানমন্ত্রী বারবারই স্পষ্ট ভাষায় একটি কথা বলেছেন যে আমাকে দিয়ে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করানো যাবে না। একই সাথে উনি এটাও বলেছেন যে ইসলাম ধর্মের সেন্টিমেন্টে আঘাত হানার মতো কোনো কাজ করা যাবে না। কিন্তু বিষয়টা হচ্ছে কি, বারবার কিছু লোক এই সুযোগটা নিচ্ছে। এই আঘাত না হানলেও একটা অপপ্রচার ছড়িয়ে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে একটু এলোমেলো করে দেওয়ার চেষ্টা চলছে। এই জায়গায় আমি যেটা মনে করি, আমি একেবারে যারা মুসলমান ইসলাম ধর্মে বিশ্বাসী তাদের কাছে বিনয়ের সাথে একটি কথা বলবো যে আমাদের যে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 2টি আয়াত বলেছেন। একটি হচ্ছে কি ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ নিশ্চয় ধৈর্যশীলদের সাথে আছেন। আরেকটি জায়গায় উনি বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্যের কাছে এবং নামাজের কাছে। আজকে দুঃখের বিষয় হচ্ছে কি, কোরআন যত বেশি ধৈর্যের কথা বলছে আমরা তত বেশি ধৈর্যহীন হয়ে যাচ্ছি। এই ধৈর্যহীনতার জায়গা থেকে এসে আমরা যদি একটু ধৈর্যশীল হয়ে আদৌ ধর্ম বা কোরআন অবমাননা করেছে কিনা কেউ সেটা যাচাই করি, তাহলে এগুলো অটোমেটিকলি বন্ধ করা যাবে বলে খুব সংক্ষেপ 30 সেকেন্ড। আমি মনে করি যেটি সেটা অত্যন্ত স্পষ্ট। বাংলাদেশে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তির উপর যে অবস্থান আমরা নিয়েছিলাম সেই ভিত্তিটাকে শক্তিশালী করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করা সবচেয়ে ভালো কাজ, এবং বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করলে বাংলাদেশে এই ঘটনা ঘটবে না। তিনি যে দৃঢ়তার সাথে এই রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছেন, আমার মনে হয় সেটি হচ্ছে সবচেয়ে ভিত্তি। তবে আমি এই কথাটি যোগ করব, আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী থেকে সেনাবাহিনী পর্যন্ত ডিজিটাল যুগের সক্ষমতা অর্জন করতে হবে। ধন্যবাদ। শেষ করে ডক্টর জি আপনাকে 30 সেকেন্ড। না, আমি মনে করি যে আমি একই কথা বারবার বলছি যে আমরা যে একটা ট্রান্সফরমেশনের মধ্যে আছি, আমরা একটা উন্নত দেশের দিকে যাচ্ছি। আমাদের এখন কিন্তু কোনো জিনিসকে স্বাভাবিক, এই যে একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা, এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের যে লুফলগুলো আছে, সেটা আপনার সার্টেন যে সমস্ত খুবই রিস্কি জায়গাগুলো আছে সেই জায়গার মানুষদের মনস্তাত্ত্বিক ডেভেলপমেন্টের জন্য কমিউনিটি লেভেলে যে এগুলো প্রতিরোধের যে ব্যবস্থা করা যায় সেই ধরনের অ্যাওয়ারনেস যেমন তৈরি করতে হবে। একই সাথে আমি মনে করি যে এখানে যে লোকাল লেভেলে যে যারা থানা পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে অ্যাক্ট করা সময় মতো, এবং যেটা মোস্তাফিজুর রহমান বলেছেন যে ডিজিটাইজেশনের যুগে টেকনোলজিক্যাল নো হাউ যদি আপনি বাড়াতে পারেন, সেটা কিন্তু আপনি খুব অতি দ্রুততার সাথে কিন্তু এই জিনিসটাকে আপনি কাছে নিয়ে আসতে পারেন, ধন্যবাদ কার্ভ করতে পারেন। ধন্যবাদ ডক্টর জিয়া রহমান, ধন্যবাদ জনাব আমিনুল ইসলাম, ধন্যবাদ জনাব মোস্তফা। সম্মানিত দর্শক, 21 রাত আজ পর্যন্তই। আমরা প্রত্যাশা করি এবং আমরা বিশ্বাস করতে চাই নাসিরনগরের পর আর এই ধরনের কোনো ঘটনা দেখব না, এবং তথ্য প্রযুক্তি সামনের দিকে এগোবে এবং আমরা নিশ্চয়ই ওয়াকিবহাল থাকবো এই বিষয়গুলো সম্পর্কে। এবং একটু ওয়াকিবহাল থাকলে কিন্তু যে প্রচারণা বা যে ঘটনাগুলো ঘটছে এগুলো থেকে অতিক্রম করে আসা সম্ভব। এবং আশা করি এই শেষ দৃষ্টান্তের পরে আগামীতে আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে যে সচেতন থাকি, তাহলে আমরা এই ধরনের ঘটনা দেখব না, হয়তো এই ধরনের আলোচনা আমাদের করতে হবে না। শুভরাত্রি।